মৈত্রেয়ী নন্দীর লেখা গল্প নিভৃত বাসিনী। একটা গানের সুর বাতাসে ভেসে এসে সূর্যকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, উন্মনা করে তুলছে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়ে কমল বন মাঝে। সূর্য ভাবে পাশের ঘরের রুবেল গাইছে কি, নাকি অন্য কেউ। সূর্যকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওই গানের সুর। স্থান কাল সব বিস্মরণ হয়ে যাচ্ছে। হাজার হাজার মাইল দূরে বসেও এক মুহূর্তেও সূর্য পৌঁছে যাচ্ছে চন্দননগরের গঙ্গার ধারে সেই বাড়িটিতে। ওই তো সূর্য বসে আছে বাঁধানো ঘাটের সিঁড়ির শেষ ধাপটিতে। গঙ্গার জল ছলাচ্ছল শব্দ তুলে এসে ওর কোমল পায়ের পাতার উপর পড়ে লুটুপুটি খাচ্ছে, যেন আদর করে চুমুই চুমুই ভরিয়ে দিচ্ছে পায়ের পাতা দুটি। মৃদু হাওয়া এসে বিলি কেটে দিয়ে যাচ্ছে ওর এক মাথা এলোমেলো চুলে। সূর্য স্বপ্নালু চোখে তাকিয়ে আছে নদীর দিকে। দিবাকর এখন অস্তাচলগামী। নদীর জলে এসে মিশে যাচ্ছে তার লালচে গেরুয়া রং। একটা দুটো জেলে নৌকা অলস মন্থর গতিতে ভাসছে নদীর বুকে। কিন্তু সূর্য কিছু দেখছে কি না, চোখ দুটো যদিও বা দেখে, মনে কোনো কিছুই ছাপ ফেলতে পারছে না। মনের ভেতর এখন নানা রকম ভাবের তরঙ্গ উঠছে আর পড়ছে, জাগছে আর মিলিয়ে যাচ্ছে। সব কিছু মিলেমিশে গিয়ে যেন আবার নতুন কোনো ভাবের জন্ম হচ্ছে। মুক্তি পাবার জন্য আকুলি বিকুলি করছে তারা। খুব কষ্ট হয় সূর্যের এরকম সময়গুলোতে। যতক্ষণ না এদের সাদা খাতার পাতায় মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ এরা সূর্যের বুকের ভেতরে বসে খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে। সূর্য ঠিক আজকালকার ছেলেদের মতো নয়। অন্তর্মুখী লাজুক নরম স্বভাবে সূর্যকে কেউ ঠিক মতো বোঝে না। সূর্যও যে মন খুলে সবার সাথে মিশতে পারে তেমনটাও তো নয়। ইউনিভার্সিটির শেষ বছরে এসেও তেমন কোনো বন্ধুবান্ধব হলো কই। শুধু বন্ধু কেন, বান্ধবীও হয়নি। অথচ সুদর্শন মেধাবী ধনীর সন্তান সূর্যর প্রণয় প্রত্যাশীর সংখ্যা তো বড় কম ছিল না। সূর্যই পারেনি তাদের কাউকেই ওর কাছাকাছি আসার সুযোগ দিতে। সূর্যের কেন জানি মনে হয় বেশিরভাগ মেয়েরাই বড় হালকা, বড় চটুল স্বভাবের। স্বভাবে তাদের গভীরতা নেই এক বিন্দু। সূর্যের কল্পনায় জাগে রজনীগন্ধা সবুজ ডাঁটির মতো রিজু অথচ কোমল কোনো নারী, যার মননের সৌরভে জেগে উঠবে ওর অন্তর, ওর সৃষ্টি পাবে প্রাণ। না, তেমন কেউ তো সূর্য চোখে ধরা দেয়নি আজও। দেয়নি কি সত্যি? তবে কেন এতদিনের অদর্শন চারুবাকির কথা বারবার মনে পড়ে? চারুবাকি ছিল সকলের থেকে আলাদা, একেবারে অনন্যা। চারুবাকি কে ছিল ওর? বন্ধু, প্রেমিকা, আত্মীয়া? নিজের মনে মাথা নাড়ে সূর্য। না, এর কোনোটাই ছিল না চারুবাকি। অথবা কে জানে, এর সবগুলোই হয়তো ছিল একসাথেই। কী বা দরকার সব সম্পর্কগুলোকেই কোনো না কোনো নাম দেবার? থাক না, চারুবাকি কেবল ওর একার। চারুবাকি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে যে ওর হৃদয় কমল বনমাঝে নিভৃত বাসিনী, বিনা পানি হয়ে বিরাজ করবে আমৃত্যু। এতদিনে সূর্য সেটা পরিষ্কারভাবেই বুঝে গেছে। সামাজিক সম্পর্কে চারুবাকি ওর জ্যাঠিত দাদা দীপুদার বউ, সুতরাং বৌদি। যৌথ পরিবারে মানুষ হওয়া সূর্য নিজের কোনো দাদা বা ভাই না থাকায় 11 বছরের বড় দীপুদার সাথে ওর ঘনিষ্ঠতা বরাবরই খুব বেশি ছিল। তাছাড়া কন্দর্পকান্তি দীপুদা পড়াশোনায় যেমন ছিল তুখর, তেমনি আবার সাহিত্য চর্চা, গান বাজনা, অভিনয়ও পারদর্শী ছিল। এক কথায় দীপুদা ছিল ছোটবেলা থেকে ওর একমাত্র রোল মডেল। মনে মনে সাংঘাতিক অ্যাডমায়ার করত দীপুদাকে। দীপুদাও ছোট ভাইটিকে তার লেখালেখি, গান বাজনা সব কিছুতে যথেষ্ট প্রশ্রয় দিয়ে এসেছে বরাবর। পরে দীপুদা চন্দননগরের ডুপ্লে কলেজে চাকরি নিয়ে চলে আসে। এখানেই একেবারে গঙ্গার ধার বরাবর অনেকটা জমির উপর গাছগাছালি ঘেরা একটা ছোটোখাটো একতলা বাড়ি কিনে থাকতে শুরু করে। দীপুদার বিয়ের পর সবে মাস 6 কেটেছে। একদিন ফোনে গল্প করতে করতে দীপুদা বলল, গরমের ছুটিতে এখানে চলে আয় সূর্য, থেকে যা 1 মাস। সকাল বিকাল গঙ্গার হাওয়া খাবি আর দেদার লিখবি। সূর্য তো সঙ্গে সঙ্গে এক পায়ে খাঁড়া। পরদিনই বাক্স প্যাঁটা গুছিয়ে একেবারে চন্দননগরে এসে উঠল। এবার ভালো করে আলাপ হলো ওর থেকে মাত্র বছরখানেকের বড় বৌদির সাথে। সূর্য তখন 22 আর চারুবাকি 23। বিশ্বভারতী থেকে বাংলায় MA পাশ করার পরপরই চারুবাকির বিয়ে হয়ে যায় দীপ্তেশের সাথে। বিয়ের সময় ওই অল্প কদিনে ভিড়ের ভেতরে চারুবাকি সম্পর্কে সূর্যের কোনো ধারণাই তৈরি হবার সুযোগ হয়নি। এবারে সে প্রথমেই সূর্য ঘোষণা করলো, তুমি তো দেখছি আমার থেকে মাত্র 1 বছরের বড়।
আমি কিন্তু তোমাকে বৌদি টৌদি ডাকতে পারবো না, বলে দিলাম, নাম ধরেই ডাকবো। এ কথা শুনে সহস্নেও হাসি হাসল দীপুদা, আর দেখা গেল এতে চারুবাকির নিজেরও কোনো আপত্তি নেই। সুতরাং সমবয়সী বন্ধুর মতো দুজন দুজনকে নাম ধরেই ডাকতে শুরু করলো। সূর্য চন্দননগরে এসে দেখল দীপুদা বড় ব্যস্ত মানুষ। সারাদিন কলেজ, নিজের পড়াশোনা এসব নিয়েই ব্যস্ত থাকে। সন্ধে হলেই চলে যায় ওদের গ্রুপ থিয়েটার আনন্দধারাতে। রিহার্সাল চলে অনেক রাত পর্যন্ত। দীপুদাই নাট্যকার এবং নাটকের প্রধান চরিত্র অভিনেতা, সুতরাং সময় তো একটু দিতেই হবে। তবে এর মধ্যেও প্রথম কদিন সূর্যকে নিয়ে ওরা দুজনে এধার ওধার ঘুরল। চন্দননগরে কিছু দ্রষ্টব্য জায়গা ঘুরিয়ে দেখালো দীপুদা। তারপর আবার সে ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজের জগতে। এদিকে সূর্য আর চারুবাকি দুজনেরই অখণ্ড অবসর, আর এই অবসরে ধীরে ধীরে ওদের বন্ধুত্ব প্রগাঢ় হয়ে উঠছিল। সূর্য আবিষ্কার করলো চারুবাকি ভীষণ সুন্দর গান গায়, আবৃত্তি করে। সূর্য নিজেও কবিতা লেখে, গান করে। চারুবাকি সূর্যকে উৎসাহ দেয় নতুন নতুন লেখা লিখতে। সূর্য কিছু লিখলেই ওকে সেটা সবার আগে শোনাতে হবে, না হলে ঠোঁট ফুলিয়ে অভিমান করে, কথা বন্ধ করে শাস্তি দেয় একবেলা কি দুবেলার জন্য। তাই সূর্য আজকাল কিছু লিখে কোথাও পাঠাবার আগে চারুবাকিকে শোনায় অথবা পড়ায়। গম্ভীর মুখে চারুবাকি শোনে, তারপর মতামত দেয়। সে ওর সব লেখার কঠোর সমালোচক। কখনো বলে, এই জায়গাটা ঠিক ভালো লাগছে না, একটু পাল্টে দিও। সূর্য চমৎকৃত হয়ে দেখে চারুবাকির সাহিত্যের বোধ যথেষ্ট ভালো। সূর্য আর চারুবাকি বিকেলবেলায় নদীর ঘাটে এসে বসে। এ ঘাটটা এবারই নিজস্ব ঘাট। নদীর জল ছুঁয়ে ওপার থেকে এক ঝলক ঠান্ডা বাতাস ছুটে এসে আদর করে ওদেরকে জড়িয়ে ধরে। পেছনের বাগানে তখন একটা দুটো করে বেল আর জুঁইয়ের কুঁড়িরা ঘুম ভাঙে রাত জেগে উঠতে শুরু করেছে। কখনো কখনো চারুবাকি একটা কচি সবুজ শালপাতায় করে এক মুঠো জুঁই বা বেলফুল তুলে এনে রেখে দেয় ওদের দুজনের মাঝে। তারপর তন্ময় হয়ে একটার পর একটা গান গেয়ে চলে। স্তব্ধ হয়ে শোনে সূর্য। নদীর উতাল বাতাস এসে খেলা করে চারুবাকির খোলা চুল নিয়ে। সে চুলের মৃদু সুবাস এসে ছুঁয়ে যায় সূর্যকে। দু চারটে চুলের গুছি কখনো হাওয়ায় উড়ে এসে লেপ্টে থাকে সূর্যের পাঞ্জাবির বুকের উপর। দিনগুলো যেন প্রজাপতির পাখনা মেলে বাতাসে ওড়ে। চারুবাকি প্রায় কোমরে আঁচল জড়িয়ে সূর্যের পছন্দের পদগুলো রান্না করে। গরমে ওর ফর্সা মুখ লাল হয়ে ওঠে তখন। কখনো কখনো সূর্য হয়তো মন দিয়ে বসে কিছু লিখছে, হঠাৎ একটা প্লেটে দুটো কুমড়ো ফুলের বড়া কিংবা নতুন ধাঁচে রান্না করা চিকেনে দু টুকরো নিয়ে এসে চারুবাকি বলে, খেয়ে বলো দেখি কেমন হলো, আর কিছু দিতে হবে কি না। সূর্য তাকিয়ে দেখে দু চারটে ঝুড়ো চুল ঘামে ভিজে লেপ্টে আছে ওর কপালের উপর। হাত ধরে টেনে বসিয়ে দেয় পাশে। বলে, কোথাও যাবে না তুমি, চুপটি করে বসো তো একটু ফ্যানের হাওয়ার নিচে। কেমন ঘেমে গেছো দেখেছ, এত রান্না করতে হবে না আমার জন্য। চারুবাকি মুচকি হাসে, বলে, শুধু তোমার জন্য করি, কে বললো তোমাকে। মাঝে মাঝে উতাল পাতাল ঝড় ওঠে। আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ ঝলকে ওঠে নদীর এপার থেকে ওপার পর্যন্ত। কর করে শব্দ করে বাজ পড়ে। দুরন্ত ঘোষসাওয়ারের মতো দিগন্ত থেকে ছুটে আসে বৃষ্টি। তখন ছেলে মানুষের মতো ছুটে এসে চারু সূর্যের হাত ধরে টানাটানি করতে থাকে বাগানে আম কুড়োতে যাওয়ার জন্য। অনেক কষ্টে নিরস্ত করতে হয় ওকে। চারুর স্নেহ, প্রেমে, সখিত্বে প্রতিদিন আবিষ্ট হয় সূর্যের মন। মনে হয় এই তো সেই নারী যাকে ওর অন্তর খুঁজে বেরিয়েছে এতদিন। তবে এত কাছে থেকেও চারু আসলে কত দূরে, লক্ষণরেখার অদৃশ্য গণ্ডিতে বাঁধা। একটা অদ্ভুত চোরা বিষণ্ণতায় ছেয়ে যায় মন। দেখতে দেখতে ছুটি ফুরিয়ে যায়, ফিরে যাবার সময় হয়। আবার আসবে কথা দিয়ে ফিরে যায় সূর্য বিরক্তিকর নাগরিক কোলাহলের কেজো জগতে। পেছনে পড়ে থাকে চন্দননগরের স্বপ্ন মাখানো দিনগুলো। তবে বুকের অনেক গভীরে আলো ছড়াতে থাকে তারা। হয়তো সূর্য ছাড়া আর কেউ তার খোঁজ পায় না। সূর্যের ইউনিভার্সিটির পাঠ মিটে গেছে। সেবার দোলের সময় কটা দিন চন্দননগরে থেকে আসবে ঠিক করলো। চমকে দেবে বলে খবর না দিয়েই গিয়ে উপস্থিত হলো বটে, তবে এবার সূর্য নিজেই চমকে গেল। কাটোয়ার পিসিমা এসেছেন চন্দননগরে ভাইপোর বাড়িতে। অসম্ভব দুর্মুখ আর কুচুটে এই বিধবা পিসিমাকে বাড়ির সবাই এড়িয়ে চলে। তবে এসেই যখন পড়েছেন এখানে, তখন তো আর কিছু করার নেই। চারুবাকি যথাসম্ভব আদর যত্ন করে পিসিমার, সারাক্ষণ মন জুগিয়ে চলার চেষ্টা করে। আর দীপুদা তো দেখা যাচ্ছে আজকাল আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে। দিনে রাতে বাড়িতে তার দেখা পাওয়াই ভার।
সূর্য এসবে মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলে না। তবে এবারে একটু বেশি একলা লাগে তার। চন্দননগরের এই বাড়িটা খুব বড় নয় যদিও, তবে বাড়ির চারপাশে অনেকটা খোলা জায়গা আছে। আম জাম ছাড়াও শাল, সেগুন, পলাশ আরও কত যে গাছ, সূর্য সব চেনেও না। সকালে একটা খাতার কলম নিয়ে সূর্য কোনো একটা ঝাঁকড়া গাছের ছায়ায় গিয়ে বসে। একের পর এক ওর কলমের ডগা থেকে ঝর্ণার মতো গড়িয়ে নামে কবিতা। তবে এবার ওর লেখাগুলো শোনার আর সময় পায় না চারুবাকি। পিসিমাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে। অভিমানে ভারী হয়ে আসে সূর্যের মন। দেখতে দেখতে দোল এসে গেল। সেদিন ভোরবেলা ঘুম ভেঙে বাইরে বেরিয়ে সূর্য দেখে চারুবাকি একটা হলুদ আর নীল মেশানো শাড়ি পরে বাগানে ঘুরে ঘুরে পলাশ ফুল কুড়িয়ে জড়ো করছে। ছিপছিপে চেহারার উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটির মুখের উপর সূর্যের নরম আলো পড়ে পিছলে পিছলে যাচ্ছে। বুদ্ধির দীপ্তির সাথে লাবণ্য মেশানো সেই মুখের দিকে সূর্য দূর থেকেই মুগ্ধ হয়ে চেয়ে রইল অনেকক্ষণ। একটু বেলা বাড়তেই সবাই মিলে আবির খেলা শুরু হলো। চারুবাকি পলাশ ফুলের মালা জড়িয়েছে এলো খোঁপায়, হাতে গলায় পলাশ ফুলের মালা, গালে লাল হলুদ সবুজ আবিরের ছোঁয়া। কি অপূর্ব দেখাচ্ছে ওকে। দীপ্তেশ বাড়িতে সবার সাথে আবির খেলা শেষ করে বেরোলো বন্ধুদের সাথে রং খেলতে। সূর্যকেও ডেকেছিল সঙ্গে যাবার জন্য, তবে সূর্যর এত হইহুল্লোড় ভালো লাগে না, ও থেকে গেল বাড়িতেই। দীপ্তেশে রাতেও মুনলাইট পিকনিক আছে নাটকের দলে ছেলে মেয়েদের সাথে। সন্ধেবেলা আজ অনেক দিন পর চারুবাকি এসে সূর্যকে বলল, নদীর ঘাটে গিয়ে আমার সাথে একটু বসবে সূর্য? সূর্য যেন এই আহ্বানের প্রত্যাশাতেই ছিল। কতদিন পর আজ দুজনে আবার এসে বসল নদীর ঘাটে। নদীর ওপারটা বোধহয় এখন বিদ্যুৎবিহীন। জমাট আঁধারের ভেতর থেকে পুরনো চন্দ্র আকাশে উঠে এসেছে। চাঁদের গা বেয়ে নেমে আসা মায়াবী জ্যোৎস্না গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে মিশে যাচ্ছে নদীর জলে। জোয়ারের টান লেগেছে নদীতে। জ্যোৎস্না ভেজা নদীর জলে ফুলে ফুলে উঠছে যেন কোন অদৃশ্য আবেগ। এই সন্ধ্যার অন্ধকারেও কোথাও একটা কোকিল অবিশ্রান্ত ডেকে যাচ্ছে। স্তব্ধতা বয়ে চলে তাদের দুজনের মাঝখান দিয়ে। একসময় মৃদুস্বরে চারুবাকি গুনগুন করে ওঠে, মধুর ঋতু জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। সূর্য বলে, একটা গান গাও চারু, কতদিন তোমার গান শুনিনি। চারু গান ধরল, আমার প্রাণের ওপরে চলে গেল কে। একটার পর একটা গান গাইছে চারু। চিত্রার্পিতের মতো বসে শুনতে থাকে সূর্য। চারু গাইছে, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায় হাই সজনী, উথলে নয়ন বাড়ি। হঠাৎ চারুর গান থেমে যায় মাঝপথে। সূর্য চমকে তাকে দেখে চারুর দুগাল ভেসে যাচ্ছে চোখের জলে, অল্প অল্প ফোঁপাচ্ছে। কি হলো চারু, কাঁদছো কেন? কিছু না। হাতে তেলো দিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় চারু উত্তর দেয়, আমাকেও বলবে না? দাঁত দিয়ে ঠোঁটের কোনা কামড়ে ধরে একটু চুপ করে থাকে চারু। আবার দু চোখের পুকুরে উতলে ওঠে জল। তোমার দাদা বাড়িতে এত কম সময় থাকে কেন সূর্য? আমি আর এই নিঃসঙ্গতার বোঝা বইতে পারছি না। তুমিও তো আজকাল আর আসো না, দম বন্ধ হয়ে আসে আমার এখানে। এবার সামান্য শব্দ তুলে কেঁদে ফেলে চারু। সূর্যর মাথাটা নিজের কাঁধের উপর টেনে নিয়ে সান্ত্বনা দেয়। দাদার সাথে কথা বলো চারু, এভাবে কেঁদে তো কিছু হবে না। দাদা বরাবরই একটু ওরকম, তবে আমি জানি দাদা তোমাকে খুব ভালোবাসে। কেঁদো না প্লিজ। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনে দুজনে চমকে সেদিকে তাকায়। অন্ধকারের মধ্যে একটু দূরে দাঁড়িয়ে পিসিমা তীব্র খরচোখে ওদের দিকেই তাকিয়ে আছেন। পরদিন সকালেই পিসিমা জানালেন সেদিনই কলকাতায় ছোট ভাই দেবুর বাড়ি যাবেন। দেবু অর্থাৎ সূর্যের বাবা দেবব্রত মুখোপাধ্যায়। কি নাকি একটা জরুরি কথা আছে পিসিমার দেবুর সাথে। চারুবাকি অথবা সূর্য কেউ থেকে যেতে বলল না পিসিমাকে আরও দুদিন। সূর্য আরও দুদিন চন্দননগরে কাটিয়ে কলকাতায় ফেরে। কলকাতায় ফিরে সে পিসিমাকে ওখানে দেখতে পায় না। শোনে সে ফেরার আগেই তিনি চলে গিয়েছেন। এবার ফিরে এসে বাবা মাকে একটু অস্বাভাবিক রকমের গম্ভীর দেখে সূর্য। দেবব্রতবাবু ছেলেকে ডেকে বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার এক প্রফেসর বন্ধু আছেন, তোমার ব্যাপারে ওর সাথে কথা বলে রেখেছিলাম। ও তোমাকে ওখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে বলেছে। এমনিতে তো তোমার রেজাল্ট খুবই ভালো, অ্যাপ্লাই করে দাও, বাকিটা ও দেখবে বলেছে। সূর্য অবাক হয়ে বলে, কিন্তু বাবা আমি তো এখানেই পিএইচডি করব ভেবে রেখেছিলাম। নেট পরীক্ষায় পাশ করেছি। একজন প্রফেসরের সাথে এ ব্যাপারে আমার কথাও হয়ে গেছে।
তিনি আমাকে সামনের মাসে জয়েন করতে বলেছেন। সবটাই তো তুমি জানো। অক্সফোর্ড পিএইচডি করার সুযোগ পেয়েও এখানে পড়ে থাকার মতো মূর্খামি নিশ্চয়ই তুমি করবে না। যা বললাম তাই করো। বাবার গলা শুনে সূর্য বুঝল বাবা ওকে বিদেশে পাঠাতে বদ্ধপরিকর। হয়তো এ ব্যাপারে পিসিমার কিছু হাত আছে। চন্দননগর থেকে ফিরে তিনি সত্য মিথ্যা মিশিয়ে বাবা মায়ের কান ভাঙিয়ে গেছেন। এখন না যাওয়ার জন্য সূর্য জেদ করলে ওরা পিসিমার কথায় বিশ্বাস করবেন, চারুবাকিকে অকারণে খারাপ ভাববেন। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। গানটা কখন থেমে গেছে। সূর্যর মন অতীত ছেড়ে বর্তমানে ফিরে আসে। গত 3 বছর যাবৎ সূর্য অক্সফোর্ডে, মাঝে একবার দেশে গিয়েছিল। হ্যাঁ, চারুবাকির সাথেও দেখা করেছিল। দেখে এসেছে ওর ম্লান প্রদীপের মতো চোখের নিচে কালি আরও গভীর হয়েছে। আগে সেই হাসি খুশি মেয়েটাকে আর কোথাও খুঁজে পায়নি সূর্য। জলভরে আনত মেঘের মতো ওকে বিষণ্ণ দেখায় আজকাল। কেন যে দাদার সাথে ওর মনের মিল হলো না? বয়সের তফাৎটাই কি কারণ, নাকি অন্য কিছু? সন্তানহীনতা ও নিঃসঙ্গতাকে আরও অসহনীয় করে তুলেছে, ভাবে সূর্য। সেবার চারুবাকি সূর্যকে বলেছিল, আমার মনের অনেকটা ফাঁকা পড়ে আছে সূর্য। একটা শিশু হয়তো পারত এই ফাঁকাটাকে ভরে দিতে। সে তো এখনও এলো না আমার কাছে। তুমিও কত দূরে চলে গেলে। প্রথমবার যখন চারুবাকি শুনেছিল সূর্য বিদেশে চলে যাচ্ছে, আহত হরিণীর মতো দৃষ্টি মেলে নিঃশব্দে তাকিয়েছিল কয়েক পলক। তারপর অস্পষ্টে শুধু বলেছিল, সবাই আমার কাছ থেকে দূরে চলে যায়, তুমিও চলে যাবে সূর্য? খুব কষ্ট হয়েছিল সূর্যর, কিছু বলতে পারেনি। সূর্যর পিএইচডির কাজ প্রায় শেষ। সামনের মাসেই থিসিস জমা দিয়ে দেশে ফিরে যাবে। অনেক দিন তেমন কিছু লিখতে পারেনি সূর্য। লিখতে বসলেই চন্দননগরের বাড়িটা, গঙ্গার সেই ঘাটটা, চারুবাকিকে লেখা পড়ে শোনানো সব মনে ভিড় করে আসে। সেবার দোলের সময় তোলা চারুবাকির ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সূর্য গুনগুন করে ওঠে, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। খুব দেখতে ইচ্ছে করছে চারুবাকিকে। সূর্য এয়ারপোর্টে নেমেই বাবা মাকে দেখে একমুখ হেসে এগিয়ে এসে প্রণাম করল। বাবা বুকে জড়িয়ে ধরলেন বটে, কিন্তু ওদের মুখে চোখে তেমন আনন্দের আভাস নেই কেন? কি হয়েছে মা, তোমরা একটু গম্ভীর হয়ে আছো মনে হচ্ছে। চারুবাকি 2 দিন আগে সুইসাইড করেছে। কি? কেন? চিৎকার করে ওঠে সূর্য। আশপাশের লোক চমকে ওদের দিকে ফিরে তাকায়। বাড়ি চল, তারপর সব শুনিস, দেবব্রতবাবু গম্ভীর মুখে বলেন। না, এখনই বলো। সূর্যর গলা শুনে চমকে তাকান ওর মা। তারপর বলেন, শুনলাম দীপু নাকি ওদের নাটকের দলের কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। চারুবাকি জেনে ফেলেছিল সেটা। বাড়িতে একেবারে সময় দিচ্ছিল না দীপু। দিন দিন আরও একলা হয়ে চরম ডিপ্রেশনে চলে যাচ্ছিল মেয়েটা। হয়তো সেই কারণেই, আমরাও ঠিক জানি না। সূর্যের পা দুটো যেন কেউ প্রেক দিয়ে মাটিতে পুঁতে দিয়েছে। অবিশ্বাসে দৃষ্টি মেলে তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে। হঠাৎ করেই যেন চরাচর অন্ধকার হয়ে আসে। সমস্ত বোধ চলে যায় কিছুক্ষণের জন্য। বহুদিন কেটে গেছে তারপর। সূর্যপতি মুখোপাধ্যায় এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। গতকালই ওর কাব্যগ্রন্থ নিভৃতবাসিনীর জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে অন্যান্য জিনিসের সাথে পাওয়া চতুর্ভুজা সরস্বতীর ব্রোঞ্জ মূর্তিটা এখনও ওর লেখার টেবিলে সাজানো। সেদিকে তাকিয়ে সূর্যের মনে ভেসে আসে চারুবাকির মুখ। কানে ভেসে আসে সেই বসন্ত সন্ধ্যায় চারুবাকির গাওয়া গানের কথাগুলো। সে যে চলে গেল, বলে গেল না। সে কোথায় গেল, ফিরে এলো না। যায়নি, কোথাও যায়নি চারুবাকি। আর কেউ না জানলেও সূর্য জানে। আজ এত বছর পরেও চারুবাকি ওর মনের নিভৃত গোপন কণ্ঠিতে বিরাজ করছে সেই আগের মতোই। বয়স বাড়েনি তার। রাতের রজনীগন্ধার মতো গোপন সৌরভে সে ভরে রেখেছে ওর সমস্ত অন্তর। ছায়ার ঘোমটার আড়ালে টেনে সবার অগোচরে এখনও সে সূর্যের সমস্ত সৃষ্টির অলক্ষ্য প্রেরণা। সূর্য চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে অনুভব করতে থাকেন ওর মানসলোকের দেবীকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।